আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 11। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভাউচার। তো চলো শুরু করি। আমরা আগেই বলছিলাম হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের লেনদেন সংগঠিত হয় প্রত্যেকটার জন্য এক একটা করে দলিল বা প্রমাণপত্র থাকে। তো গত পর্বে হচ্ছে আমরা চালান আর ক্যাশ মেমো হচ্ছে আলোচনা করছিলাম, আর আজকে হচ্ছে আমরা ভাউচার সম্পর্কে জানবো। তো দেখো, ভাউচার ভাউচার দুই ধরনের, একটা হচ্ছে ডেবিট ভাউচার, আরেকটা হচ্ছে ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার কখন আমাদের করা হয়? যখন মানে খরচের জন্য যেই ভাউচার করা হবে তাকে ডেবিট ভাউচার বলে। যেমন পণ্য ক্রয়, বেতন প্রদান ইত্যাদি। মানে তোমার অঙ্কের মধ্যে যখন দেখবা যে কোনো খরচ আছে, আর অঙ্কে যদি বলে যে উপযুক্ত ভাউচার তৈরি করো, ডেবিট ভাউচার বলে তো ডেবিট ভাউচারই করবা। আর যদি বলে উপযুক্ত ভাউচার তৈরি করো, তখন তোমার শুধু ফোকাস করতে হবে খরচের দিকে। কারণ যদি খরচ খরচ সংক্রান্ত ভাউচার করতে বলে তখন তোমাকে ডেবিট ভাউচার করতে হবে। এক কথায় তোমার প্রশ্ন যদি বলা থাকে ডেবিট ভাউচার করবা। আর যদি কোনো খরচ, ধরো 20 তারিখে দেওয়া আছে পণ্য ক্রয়, এখন তোমাকে বললো যে 20 তারিখের জন্য একটি উপযুক্ত ভাউচার তৈরি করো, তাহলে 20 তারিখে তো পণ্য ক্রয় আছে। এখন এইটার জন্য উপযুক্ত ভাউচার কোনটা হবে? তাহলে আমরা জানি যে খরচের জন্য ভাউচার করা হয় ডেবিট ভাউচার। এর জন্য হচ্ছে আমাদেরকে তখন ডেবিট ভাউচারের ঘরটাই করতে হবে পণ্য ক্রয়ের জন্য, ঠিক আছে? এরপরে দেখো, ক্রেডিট ভাউচার। বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার করা হয় তাকে বলা হয় হচ্ছে ক্রেডিট ভাউচার। তাহলে ডেবিট ভাউচার ছিল হচ্ছে খরচের জন্য, আর যখন আয়ের জন্য ভাউচার করা হবে তখন হচ্ছে ক্রেডিট ভাউচার। তোমার অঙ্কে যদি কোনো আয় থাকে, যেমন ধরো কমিশন প্রাপ্তি, তারপর হচ্ছে ভাড়া প্রাপ্তি, পণ্য বিক্রয়, এইগুলোর জন্য যদি তোমাকে হচ্ছে ভাউচার করতে বলে উপযুক্ত, তখন তুমি কি করবা? ক্রেডিট ভাউচার করবা, ঠিক আছে? তাহলে শর্টকাটে হচ্ছে খরচের জন্য আমি যে ভাউচার করব সেটা হচ্ছে ডেবিট ভাউচার, আর যদি আমাকে বলে আয়ের জন্য ভাউচার করতে তখন আমি করব হচ্ছে ক্রেডিট ভাউচার। আর ভাউচারটা প্রস্তুত করে হচ্ছে ক্যাশিয়ার। এটা তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে, এর জন্য হচ্ছে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এইবার হচ্ছে আমরা ভাউচারটা করব একটা ম্যাথ সলভের মাধ্যমে, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা প্রথমে ডেবিট ভাউচারের ছকটা কাটবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে আমরা ডেবিট ভাউচারের ছকটা এগিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা কয়েকটি লেনদেনও লিখেছি। এখান থেকে হচ্ছে আমরা উপযুক্ত ডেবিট ভাউচার প্রস্তুত করব। তো দেখো, আমি লিখেছি মিনি ট্রেডার্স 2025 সালের জানুয়ারি মাসে লেনদেন নিম্নরূপ: জানুয়ারি 2 বেতন প্রদান 4,000 টাকা, জানুয়ারি 4 কমিশন প্রাপ্তি 2,000 টাকা, জানুয়ারি 7 জানুয়ারি জানুয়ারি 7 আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তো এখন আমাদের আমরা হচ্ছে যেহেতু ডেবিট ভাউচার করব, তার মানে আমাদেরকে শুধুমাত্র খরচের দিকে ফোকাস করব। তাহলে দেখো তো, এই লেনদেনগুলোর মধ্যে খরচ কোনটা আছে? বেতন প্রদানের মাধ্যমে আমার টাকা চলে যায়, তার মানে এটা হচ্ছে আমার জন্য খরচ। কমিশন প্রাপ্তি, এটা আমার জন্য আয়। আচ্ছা, এখানে একটা হচ্ছে আসবাবপত্র ক্রয়, এটা কি আমার জন্য খরচ? এর মাধ্যমে তোমার টাকা চলে যাচ্ছে। কিন্তু যখন আমি এটা আগেও বলছি যে সম্পদ কিনলে কখনোই আমার জন্য খরচ হবে না, ঠিক আছে? সম্পদ কিনলে আমার জন্য ওটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু ওটা আমার জন্য খরচ হবে না, ঠিক আছে? তো এটা আমার জন্য খরচ নয়, আমাদের খরচ হচ্ছে বেতন প্রদান। তো এই দেখো, এটা হচ্ছে ডেবিট ভাউচারের ছক। তো যেহেতু প্রস্তুত করবে মিনি ট্রেডার্স, তাই উপরে আমি মিনি ট্রেডার্স লিখে নিচ্ছি। এবার হচ্ছে তারিখ। তারিখ যেহেতু জানুয়ারি 2, তাহলে 2/1/25। গ্রহণকারীর নাম আর ঠিকানা দেওয়া নাই, যদি থাকতো আমরা কি করতাম? লিখতাম। ডেবিট ভাউচারের নম্বরও দেওয়া নাই, যদি থাকতো তাহলে ডেবিট ভাউচার নম্বর লিখতে হবে। হিসাব খাতের নাম। আচ্ছা, হিসাব খাতের নামটা কি? এখানে কি হয়েছে, মানে যে ঘটনাটা ঘটছে ওই হিসাবটাই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে বেতন দিছে, তার মানে হচ্ছে হিসাব খাতের নাম কি হবে? বেতন। বেতন, ঠিক আছে? তাহলে হিসাব খাতের নাম হবে বেতন হিসাব। এইবার আমাদের নিচের বিবরণ লিখতে হবে। তাহলে যেটা একটা, তাহলে ক্রমিক নং 1 দিয়ে নিলাম। যেহেতু বেতন প্রদান করছে, তার মানে লিখবো হচ্ছে বেতন বেতন প্রদান। বেতন প্রদান বিবরণে লিখে নিলাম। এবার হচ্ছে টাকা। টাকা হচ্ছে 4,000, ঠিক আছে? এবার 4,000
আর কিছু নাই। এবার হচ্ছে 4000 লিখে নিচে আমরা এখন জেড টেনে দিব। জেড টেনে দেওয়ার পর এই যে টাকা কথায় 4000 টাকা মাত্র। ঠিক আছে, তাহলে এই যে হয়ে গেল আমাদের ডেবিট ভাউচার। তাহলে ডেবিট ভাউচার করার জন্য প্রথমে আমাদের ছক আঁকবো, আঁকার পরে হচ্ছে আমাদের খরচের উপরে ডেবিট ভাউচার করতে হয়, এটুকু মাথায় রাখলেই হবে। আর বাকি দেখো এগুলো কিন্তু আর কোনো ঝামেলাই নাই। প্রথমে তোমরা হিসাব খাতার নাম লিখবা, যেটা করবে সেটা। যেমন এখানে যদি ক্রয় হতো তাহলে তুমি লিখতে ক্রয় হিসাব। এখানে যেহেতু বেতন লিখছে এর জন্য তুমি লিখছো কি বেতন হিসাব। আর খরচের বিবরণে যেহেতু বেতন প্রদান করছে তার মানে খরচের বিবরণে আমাকে বেতন প্রদানই লিখতে হবে। আর টাকা যেটা দিচ্ছে সেটাই লিখবো, লেখার পরে জাস্ট কথা লিখে দিব। এই স্বাক্ষর টাক্ষর তোমাকে কিছু লিখতে হবে না, এটা এরকম আছে এরকমই জাস্ট তুলে রেখে দিবা। ঠিক আছে, তোমাদের শুধু চেঞ্জ করতে হচ্ছে এই যে এইখানে এই নামটা লিখবা, তোমার তারিখ লিখবা, আর এই ইনফরমেশন গুলো যদি থাকে তাহলে লিখবা। এইখানে তোমাকে এই স্বাক্ষর স্বাক্ষর তোমাকে দিতে হবে না। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে আমাদের ডেবিট ভাউচার। আর এবার করব হচ্ছে এই লেনদেনের ভিত্তিতেই আমাদের ক্রেডিট ভাউচার। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার এই দুইটার পার্থক্য করে হচ্ছে তোমরা এই দুটোর ঘর মনে রাখবা। যেমন আগে আমি বলছিলাম চালান আর ক্যাশ মেমো দেখতে কিন্তু একই রকম, তো ওই দুইটার পার্থক্য করে হচ্ছে ওই দুইটা মনে রাখবা। আর ডেবিট আর ক্রেডিট ভাউচারের ঘরও কিন্তু প্রায় একই রকম, এর জন্য এই দুইটার পার্থক্য করে এই দুইটা মনে রাখবা। এরকম করে আলাদা আলাদা করে মনে রাখলে তোমাদের ঘরগুলো মনে রাখতে বেশি সহজ হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা এই লেনদেনের ভিত্তিতে ক্রেডিট ভাউচার করব। আচ্ছা, এবার হচ্ছে আমরা ক্রেডিট ভাউচারের ছকটা এঁকে নিচ্ছি। এবার হচ্ছে আমরা ওই লেনদেনগুলোর ভিত্তিতে ক্রেডিট ভাউচার করব। তো আমরা জানি ক্রেডিট ভাউচার কখন করা হয়, ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের জন্য করা হয়। তো এই লেনদেনে আমার আয় কোথায় হয়েছে, এই লেনদেনে হচ্ছে আমার আয় হয়েছে এই যে জানুয়ারি 4-এ কমিশন প্রাপ্তি, কমিশন পাইছি তার জন্য এটা আমার জন্য কি হয়েছে আয় হয়েছে। তো আমরা এই জানুয়ারি 4-এর ভিত্তিতে আমরা হচ্ছে এখন ক্রেডিট ভাউচার করব। তো দেখো সব কিন্তু আগেরটার মতোই, শুধুমাত্র পার্থক্যটা কোথায়, আগে ছিল এখানে গ্রহণকারীর নাম, এখন হচ্ছে এখানে প্রদানকারীর নাম। ঠিক আছে, এরপরে এখানে ছিল ডেবিট ভাউচার নম্বর, এখন এখানে হচ্ছে ক্রেডিট ভাউচার নম্বর। আর বাকি কিন্তু সব সেম। তো দেখছো এটা কিন্তু অনেক ইজি, পার্থক্য করে তুমি খুব ভালোভাবে মনে রাখতে পারবে। তো ক্রেডিট ভাউচার যেহেতু আয়ের জন্য, এখানে যেহেতু ক্রেডিট ভাউচার নম্বর নেই তার জন্য আমি লিখবো না। তারিখ কি হয়েছে এই জায়গায় 4 তারিখ, তাহলে 4/1/25, এটা হচ্ছে আমার তারিখ। তাহলে প্রদানকারীর নাম দেওয়া নাই, ঠিকানাও দেওয়া নাই, এর জন্য হচ্ছে আমরা লিখবো না। হিসাব খাতের নাম, এখানে যেহেতু কমিশন পাইছি তার মানে হবে প্রাপ্ত কমিশন হিসাব, যেহেতু আমি পাইছি তো আমার হচ্ছে প্রাপ্তি হয়েছে, এর জন্য আমরা লিখবো প্রাপ্ত কমিশন হিসাব। ঠিক আছে, হিসাব লিখলাম। এবার আমরা ক্রমিক নঙ্গে ব্যাখ্যা দিব। এখানে যেহেতু কমিশন প্রাপ্তি পাইছে যা লেখা আছে তাই আমাকে লিখতে হবে, কমিশন প্রাপ্তি। ঠিক আছে, কমিশন প্রাপ্তি টাকা হচ্ছে 2000 টাকা, টাকা হচ্ছে 2000 টাকা লিখলাম। এবার হচ্ছে 2000 টাকা আমরা জেড টেনে দিব। আচ্ছা, 2000 টাকা জেড টেনে দিলাম। এবার হচ্ছে আমাদের এটা কথায় লিখতে হবে 2000 টাকা মাত্র। ঠিক আছে, শেষ। এই হচ্ছে আমাদের ক্রেডিট ভাউচার, অনেক সহজ। এই লেনদেনে যতগুলো দলিল ব্যবহৃত হয় অনেক সহজ। তোমরা খালি তোমাদের মেইন কথা হচ্ছে আগে ঘর মনে রাখতে হবে, আর কাজটা কিভাবে করতে হয়, কোনটা কেন করা হয় এটা মনে রাখতে হবে, ঘর মনে রাখতে হবে, আর কাজটা আমি কিভাবে করব সেটা মনে রাখতে পারলেই তোমরা কিন্তু খুব ইজিলি 4 বা 2 খুব সহজেই পাবা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে লেনদেন অধ্যায়ের যতগুলো দলিল ব্যবহৃত হয় সেই দলিলগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, চালান ক্যাশ মেমো। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে লেনদেনের আরো কোনো টপিকে, তাহলে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেই টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।